ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক আমরা কেউই চাই না, কিন্তু আমাদের নিজেদের স্বার্থ বিকিয়ে দিয়ে ভারতের ঋণ আজীবন বলে শোধ করতে হবে এই নীতিতেও বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। ওই যে বলে না, চোরকে বলে চুরি করো আর গৃহস্থকে বলো ধরো, দুই দিকেই সহায়তা করে, দুই দিকেই সাপোর্ট দেয়, আর তারপরে বয়ান তৈরি করে কি করবে, মানুষ খারাপ হয়ে গেছে। এরা তস্কর দখলদার জোর করে ক্ষমতা নিয়েছে, আর ক্ষমতা টিকে থাকবার জন্য পুলিশ, আর্মি সহ আইন শৃঙ্খলা বাহিনী, বিচার ব্যবস্থা সবাইকেই দুর্নীতিবাজ বানাবার চেষ্টা করছে। বাংলাদেশের ওপর দিয়ে ভারতের ট্রেন চলাচল নিয়ে একটা আলাপ আমাদের মাঠে এখন আছে, সেটা হলো এটা বাংলাদেশের সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলবে বা বাংলাদেশকে ভারত চীনের একটা পটেনশিয়াল কনফ্লিক্টে বাংলাদেশকে একটা পক্ষ করে তুলবে। যৌক্তিকভাবে আমরা অনেকে এই কথাগুলো বলছি এবং এগুলোর বলার পেছনে যথেষ্ট যুক্তি আছে। বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। দেশকে আসলে কিভাবে বিকিয়ে দিচ্ছে, দেশের স্বাধীনতা কিভাবে বিকিয়ে দিচ্ছে, এই সরকার কিভাবে আরো বড় ধরনের চাপের মুখে পড়তে যাচ্ছে চারদিক থেকে, এই বিষয়ে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে। চলুন আমরা দেরি না করে সেই ভিডিওগুলো দেখে আসি। বাংলাদেশের ওপর দিয়ে ভারতের ট্রেন চলাচল নিয়ে একটা আলাপ আমাদের মাঠে এখন আছে, সেটা হলো এটা বাংলাদেশের সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলবে বা বাংলাদেশকে ভারত চীনের একটা পটেনশিয়াল কনফ্লিক্টে বাংলাদেশকে একটা পক্ষ করে তুলবে। যৌক্তিকভাবে আমরা অনেকে এই কথাগুলো বলছি এবং এগুলোর বলার পেছনে যথেষ্ট যুক্তি আছে। পাল্টা হিসাবে সরকার যে কথাটা বলার চেষ্টা করছে, তারা আমাদেরকে ইউরোপ দেখাচ্ছেন, ইউরোপে কি হচ্ছে না হচ্ছে। তো একটা পুরনো জিনিস হঠাৎ মাথা চাড়া দিল, বেশি পুরনোও না, গত বছরই এটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে, আমি নিজেও কথা বলেছি, কিন্তু একটু আবার স্মরণ করিয়ে দিতে চাই। সেটা হচ্ছে অন্তত যে দলটা এখন ভারতে ক্ষমতায় আছে, বিজেপি, একটু কোয়ালিশন হলেও মূলত বিজেপি ক্ষমতায় আছে, সেই দল এবং তার সংগঠন, মাতৃ সংগঠন আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যেটা এদের যে এই পুরো সাবকন্টিনেন্ট সম্পর্কে পারসেপশন, সেটা আমাদের একটু মাথায় রেখে আসলে আমাদের ভবিষ্যৎ চিন্তা করা দরকার আছে। তারা অখণ্ড ভারতের কথা বলে, তারা বাংলাদেশের অস্তিত্ব স্বীকার করে না। অনেক জল ঘোলা হয়েছিল, যদিও বাংলাদেশের মতো একটা মেরুদণ্ডহীন ভৃত্য কৃতদাস সরকার সেটা নিয়ে তেমন কিছু করেনি, কিন্তু করার কথা ছিল, দরকার ছিল। আমরা একটু স্মরণ করে রাখব, এই যাবতীয় আলাপ যখন চলছে, ইউরোপের একটা ইউনিয়নের অংশ প্রত্যেকের সভারেন্টি স্বীকার করে এবং সেটা মেনে তাদের পারস্পরিক ট্রানজিট দিচ্ছে। বাংলাদেশের মতো ভারতের প্রয়োজনে কোনো করিডোর দেওয়া হয়নি। এবং শুধু ট্রেনের ব্যাপার না, আমরা এই আলাপগুলো করেছি। বাংলাদেশে উপকূলে ভারতীয় রেডার আছে, বাংলাদেশের পুরো বে অফ বেঙ্গল ভারত সার্ভেইলেন্সের আওতায় নিয়ে এসছে সেই 19 সালে, 18 সালের দামি নির্মাণের ভোটের যে রাতের সিলের যে নির্বাচন, সেই নির্বাচনের পর এখন স্যাটেলাইট যাবে বলছে। আমাদের স্ট্র্যাটেজিক অন্যান্য স্থাপনায়, আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সব জায়গায় ভারতের অবস্থান তারা নিশ্চিত করছে। তো ফলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আমাদের সার্বভৌমত্ব সিরিয়াসলি হুমকির মুখে আছে। এখন আসলে ভৌগোলিক অখণ্ডতা রক্ষিত হবে কিনা, পুরো বাংলাদেশ বা বাংলাদেশের কোনো একটা অংশ ভারত গিলে খাবে, এই খোয়াব তো ভারতের আছে, সত্যিকার অর্থেই আছে। সো এই মাথায় রেখেই আসলে আলোচনা করতে হবে। একটু অনেকের মনে আছে, আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই আজ আবার। সেটা হচ্ছে ভারতে একটা নতুন পার্লামেন্ট বিল্ডিং হয়েছিল, সেই পার্লামেন্ট বিল্ডিংয়ে একটা অখণ্ড ভারতের মানচিত্র তারা দিয়েছে। মানচিত্রটা এই রকম, এখানে রীতিমতো ইরান থেকে এদিকে মিয়ানমার, ওদিকে নেপাল, ভুটান, পুরোটা নিচে শ্রীলঙ্কা, সব কিছু ভারতের, অখণ্ড ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে। এটা দেখানো হওয়ার সাথে সাথে স্বভাবতই বিভিন্ন জায়গায় কথা হচ্ছে, আমরা শোরগোল করেছি, নেপাল সরকারিভাবে প্রতিবাদ করেছে। তখনকার নেপালের প্রধানমন্ত্রী খুব শক্ত প্রটেস্ট করেছিলেন এটা নিয়ে। আর বাংলাদেশের তৎকালীন প্রতিমন্ত্রী বলেছিলেন ভারত তাদেরকে জানিয়েছে, এটা তারা সম্রাট অশোকের সময়কার ভারতকে দেখিয়েছেন, এটা কোনো ব্যাপার না, ইত্যাদি ইত্যাদি। এটা নিয়ে অহেতুক শোরগোল করা হচ্ছে এবং বাংলাদেশ এটাই কনভিন্সড হয়েছিল। কিন্তু ব্যাপারটা কি আসলে এত সরল? কোনো কারণ আছে। এটা যখন পার্লামেন্টে দেয়া হয়েছিল, আমি আপনাদেরকে জানাই, অনেকের মনে আছে নিশ্চয়ই, এটা এত তুচ্ছ ব্যাপার না। যখন পার্লামেন্টে এটা টানানো হয়েছিল, তখন এই ছবিটা তুলে টুইট করেছিলেন তখনকার সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। টুইট করে লিখেছিলেন, সংকল্প স্পষ্ট, অখণ্ড ভারত।
তাদের সংকল্পই হচ্ছে অখণ্ড ভারত। ভারতের বিজেপির একজন মন্ত্রী বলছেন, মানে এটা শুধু আরএসএস এর বিষয় না, আরএসএস এর প্রসঙ্গে আমি আসছি, তারা কি বলে, বিজেপি যারা সরকারে আছে, ক্ষমতায় আছে, তারা বলছে তাদের সংকল্প হচ্ছে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা। সে সময় কর্ণাটকের শাসক দল বিজেপির টুইটার হ্যান্ডেলেও অখণ্ড ভারতের ম্যাপের ছবি দিয়ে লেখা হয়েছিল আমাদের গর্বিত মহান সভ্যতার জীবনী শক্তির প্রতীক, অফিসিয়াল জায়গায়। শুধু তাই না, এরপর অযোধ্যায় রাম মন্দিরের প্রাক্কালে বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, এটা হলো প্রহ্লাদ যোশীর পর, মোহন যাদব তার এক রাজ্যে অনুষ্ঠানে বলেছেন অযোধ্যার মন্দির প্রতিষ্ঠা অখণ্ড ভারত গড়ে তোলার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 2018 সাল পর্যন্ত বাংলাদেশের চাকুরিতে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী নিয়োগের ক্ষেত্রে শুধু 56% কোটাস মাধ্যমে নির্ধারণ করা হতো, আর শুধু 44% মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার সিস্টেম করা হয়েছিল, যেখানে 30% মুক্তিযোদ্ধা কোটা, 10% নারী, 10% অনগ্রসর জেলার বাসিন্দাদের জন্য, 5% ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের জন্য, 1% প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত ছিল। 2018 সালে এটা নিয়ে একটা বড় আন্দোলন হয়। আন্দোলনে কিন্তু দাবি ছিল যে অন্য সবগুলি থাকুক, শুধু 30% মুক্তিযোদ্ধা কোটাটা যেন বাতিল করা হয়। তারা মনে করে যে মেধাবী ছাত্ররা এগিয়ে আসার সুযোগ খুব কম হচ্ছে, মেধাভিত্তিক সমাজ গঠন হচ্ছে না। একটা সভ্য সমাজ হলে মেধাভিত্তিক সমাজ হতে হবে, একটা উন্নত সমাজ যেটা সামনের দিকে অগ্রসর হয়, সেটাকে মেধাকে দাম দিতে হবে। মুক্তিযোদ্ধাদের আমরা দাম দিব, কিন্তু তাদের বংশ পরস্পরে, তাদের নাতি নাতনি সবাইকে দিতে হবে। এই বিষয়টি সম্পর্কে সাধারণ ছাত্রদের মধ্যে একটা দ্বিমত আছে, তারা এই সঙ্গে একমত হতে পারছেন না। তো কিন্তু 2018 সালে এই দাবির মুখে আমাদের সরকার থেকে ঘোষণা দেওয়া হয় যে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর জন্য সবগুলি বাতিল। এটা কিন্তু দাবি ছিল না, দাবি ছিল শুধু মুক্তিযোদ্ধা বাতিল, বাকিগুলো থাকবে, এবং তৃতীয় চতুর্থ শ্রেণীতে পূর্বের নাই সকল কথা আছে। যাই হোক, এটা এইভাবেই সেটেল হয়ে গেছিল, সবাই এইভাবে চলছে। এখন হঠাৎ করে দেখা গেল যে 2021 সালে একটা কেস হয়েছিল, যার রায় কয়েকদিন আগে, কোথাও 5ই জুন হয়েছে, সেখানে বলা হয়েছে যে ওই আগের কোটাটি বহাল থাকবে। এর ফলে ছাত্রদের মধ্যে আবার একটা সমস্যা সামনে আসছে, এবং তারা মনে করছে যে সরকার যদি এটা সঠিকভাবে অ্যাপিল না করে, এটা যদি বহাল হয়, তাহলে তারা এর সঙ্গে একমত হতে পারছেন না। তো আমি মনে করি যে আমার ব্যক্তিগত মত হলো, বীর মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্মের জন্য চাকরির জন্য বিশেষ বড় অঙ্কের কোটা চিরস্থায়ী বন্দোবস্ত করা, স্বাধীনতার চেতনার নামে স্বাধীনতার মূল উদ্দেশ্যকে, বৈষম্য মুক্ত ন্যায় বিচার ভিত্তিক সমাজ গঠন, এই মূল উদ্দেশ্যকে ধ্বংস করে। মানুষের স্পিকার, যে কোনো পরিস্থিতিতে দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি কখনোই মঙ্গল বলে মনে করা যায় না। একথা আমরা, মানুষ স্পিকার, একথা আমরা যেন ভুলে না যাই। ইতিহাস সাক্ষ্য দেয়, দেশের মানুষ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলনে জয়লাভের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে ও যে কোনো পর্যায় পর্যন্ত যেতে প্রস্তুত ছিল, এখনো আছে। স্বাধীনতা যদি আমাদের মূল অর্জন সংবিধান, সেখানে সুযোগ সুবিধাদের ক্ষেত্রে সাম্যের কথা বলা হয়েছে। মানে স্পিকার, আমি এখানে আমাদের সংবিধানের, আমি যতটুকু, আমি অত বেশি জ্ঞানী লোক নই, এখানে অনেক জ্ঞানী আইনজ্ঞ আছেন, আমি সংবিধান সাধারণভাবে পড়ি। সেখানে আমি যেটা দেখেছি, এটা হলো যে 29-এ বলা আছে যে নিয়োগ লাভের ক্ষেত্রে সুযোগের সমতা থাকবে, আর সরকারকে একটা দেওয়া হচ্ছে রাইট, সেটা হলো কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ কথা, কাউকে কোনো জন্মস্থানের কারণে কোনো নাগরিক প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের অযোগ্য হইবেন না, কিংবা সেই ক্ষেত্রে তার প্রতি বৈষম্য প্রদর্শন করা যাইবে না। শুধু কিছু বলা আছে যে সরকারকে অথরিটি দেওয়া হচ্ছে নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশের জন্য, অনগ্রসর অংশ যাতে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রতিনিধিত্ব লাভ করতে পারেন, সেই উদ্দেশ্য তাদের অনুকূলে বিশেষ বিধান প্রণয়ন করা যাবে। অনগ্রসর আমরা নৃগোষ্ঠীকে দিতে পারি, সংখ্যালঘুদের দিতে পারি। অনগ্রসর যারা থাকেন, বা জেলা কোটাতের জন্য আমরা অনেক দিন থেকে আন্দোলন করেছি উত্তরবঙ্গের মানুষ, যে আমরা অনগ্রসর, সেভাবে আমাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু মুক্তিযোদ্ধাদের প্রজন্ম যারা থাকবেন, তারা সবাই অনগ্রসর, এটা আমি মানতে রাজি না। কাজে এই জিনিসটা, এবং এইটার ব্যাপারে সংবিধান পরিবর্তনের কিন্তু আবার আমি দেখলাম 7-এর ক্ষয় আছে। এই বিধানটিকে কিন্তু সংবিধান পরিবর্তন করার, এই সংবিধান এরাও করছে না। কাজে এই সংবিধানকে যদি মানতে হয়, তাহলে আমাদের মানতে হবে যে আপনি অনগ্রসর যারা নন, মুক্তিযোদ্ধা সবাই অনগ্রসর বা এরকম পিছিয়ে পড়া অবস্থানে নেই। কাজে তার বিষয়টি ওইভাবে দেখাটা আমি মনে করি সংবিধান সম্মত নয়। এটা আমার ব্যক্তিগত মত, আমি হয়তো আইনজ্ঞ নই। তো আপনারা দেখলেন যে জাহিদ স্যার আসলে বললেন কি, ভারতের কাছে আমাদের স্বাধীনতা বিক্রি হচ্ছে, আমাদের যে দেশ বিক্রি হচ্ছে, দেশ তো বিক্রি একবার দ্বারপ্রান্তে চলে গেছে, নিজের দেশের ভিতরে নিজের কোনো স্বাধীনতা নেই,
পাশের দেশটি যা ইচ্ছা তাই করতে পারে, এটা এটা তাদের স্বাধীনতা আছে, কিন্তু আমাদের দেশের ভিতরে আমাদের দেশের সাধারণ নাগরিকদের কোনো আসলে স্বাধীনতা নেই। এভাবে অনেক কিছু তিনি বলছেন, অনেকগুলো তথ্য দিয়েছেন, গুরুত্বপূর্ণ তথ্য। তার সাথে সাথে আরও কয়েকটা ভিডিও দেখছেন, গুরুত্বপূর্ণ ভিডিও দেখছেন, সেখানে অনেকগুলো তথ্য উঠে এসেছে। তা আপনারা কি মনে করেন দেশের আসলে দেশের যে অবস্থা, দেশের যে যা চলছে, আদৌ কি দেশের স্বার্থে হচ্ছে নাকি দেশের স্বার্থকে বিকিয়ে দেওয়া হচ্ছে? এই বিষয়ে মতামত আপনাদের কাছে কমেন্ট বক্সে। আর একটা ভিডিওতে লাইক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।